না। সো আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল হুম। সেটা হচ্ছে যে আমরা এখন ডিজাইন ক্লোন করার একটা প্র্যাকটিসের মধ্যে আছি। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। আমরা ডিজাইন ক্লোন করার ট্রাই করতেছি অ্যান্ড হোপফুলি আমার মনে হয় আমরা বেশ আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভালো আগাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমরা মোটামুটি যে কাজটা করব সেটা হচ্ছে যে আহ, প্রতিদিন ডিজাইন ক্লোন তো করবোই যতক্ষণ পর্যন্ত হাত না ক্লিয়ার হচ্ছে, এবং হ্যাঁ। এর পাশাপাশি যেটা করব আমরা প্রিভিয়াস পড়া এবং নতুন নতুন থিওরিটিক্যাল পড়াগুলোকে আমরা আগায় নিয়ে যাব। তাহলে হবে কি যে থিওরিগুলোও রিভিশন হচ্ছে এবং আমরা আমাদের পড়াগুলোও রিভিশন হচ্ছে, সবকিছু মিলে একটা ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, হুম। তো আমরা ডিজাইন থিংকিং প্রসেস সম্পর্কে এর আগে শিখে আসছি, এমপ্যাথি, ডিফাইন, আইডিয়েট, এগুলো কিন্তু আমরা করে আসছি। হ্যাঁ। আচ্ছা, সো আমরা আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে ডিজাইন থিংকিং প্রসেসের যে সামারিটা ছিল সেটা হচ্ছে এমপ্যাথি, ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ অ্যান্ড ফাইনালি টেস্ট। আচ্ছা, এমপ্যাথি মানে অন্যের দুঃখ কষ্টগুলোকে নিজের মধ্যে ধারণ করে নেয়া বা নেয়ার প্রবণতাকে আমরা এমপ্যাথি বলতে পারি। ডিফাইন মানে হুম। আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি সেটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করা, যে হ্যাঁ। ইয়েস আমি ওই প্রবলেমটা নিয়ে কাজ করতেছি বা এই ধরনের প্রবলেমটা নিয়ে কাজ করা উচিত, অথবা আমার ইমপ্যাথির উপরে বেস করে আমি এই ধরনের প্রবলেমকে ডিফাইন করলাম, অর্থাৎ অ্যাকচুয়াল প্রবলেমকে আইডেন্টিফাই করা। হ্যাঁ। ওকে, এন্ড ডিফাইনের পরে আস্তে আস্তে আইডিয়েট, মানে আমি অ্যাকচুয়ালি যে প্রবলেমটা ধরছি সেই প্রবলেমে অ্যাকচুয়াল সলিউশনটা নিয়ে চিন্তা করা হয় আইডিয়েট স্টেজে। অ্যান্ড আচ্ছা। আইডিয়েশন স্টেজে যদি আমার মোটামুটি সব ধরনের মানে ক্লারিফিকেশন গুলা বা সব ধরনের রিকোয়ারমেন্ট গুলা যদি স্যাটিসফাই হয় সেক্ষেত্রে আমরা প্রোটোটাইপ করবো এবং ফাইনালি টেস্ট করবো। এর আগে আমরা ডিজাইন থিঙ্কিং প্রসেসের অনেক বড় ইলাবোরেট চ্যাপ্টার করে আসছি। তো এখন এটা জাস্ট একটা সামারি, যে এই আচ্ছা। কয়েকটা স্টেজ না করলেই বা না স্যাটিসফাই করলেই নয়। আচ্ছা, আমার এখন এখানে আমরা তো লেখা আছে এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, অ্যানালাইজ, তারপর হ্যাঁ, ওটা ডিজাইন। ওটা ছিল, ওটা বিস্তর, আচ্ছা। কিন্তু এটা হচ্ছে সামারি। আমি এটা বলতেছি কারণ এটা হচ্ছে ডিজাইন থিঙ্কিং প্রসেসের এটা জাস্ট সামারি, যে তোমার ওই স্টেজ অথবা এই স্টেজ, কিন্তু এই দুইটার বাইরে যাওয়া যাবে না। আর আমি আরেকটা কথা বলছিলাম যে স্থান ভেদে, কাল ভেদে বা প্রজেক্ট বা প্রোডাক্ট ভেদে এই থিঙ্কিং প্রসেসটা কিন্তু চেঞ্জেবল, দ্যাটস নট হ্যাঁ। কনস্ট্যান্ট। ওকে, হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। সো এখন আমি যেটাতে আসবো, তোমার থিঙ্কিং প্রসেসটা তুমি যেভাবে আলোচনা করো এখানে দুইটা কি পয়েন্ট আছে বুঝছো, ডিফাইন, আইডিয়েট আর প্রোটোটাইপ, এই তিনটা স্টেজ আচ্ছা। মাথায় রাখতে হবে। ঠিক আছে, এর হ্যাঁ, মধ্যে রিসার্চ বুঝছি। বলো বা ডিজাইন বলো এগুলা আসবে, কারণ ডিজাইন ছাড়া প্রোটোটাইপ হবে না, কিন্তু তোমার মাথায় রাখতে হবে ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ, এই তিনটা তোমার কনস্ট্যান্ট, এই তিনটা থাকবেই, বাকিগুলো চেঞ্জ আচ্ছা। হতেই পারে। হুম। ওকে, ভিজুয়াল হায়ারার্কি, অর্থাৎ ভিজুয়াল হায়ারার্কি বলতে তুমি খাতায় একটু নোট করো, এখানে কয়েকটা মজার কিছু জিনিস শিখবো, কারণ আমরা যেহেতু ডিজাইন শিখতেছি। হুম, আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন না? হ্যাঁ, স্ক্রিন শেয়ারতে আছে। আচ্ছা, আমি ফিগমা একটু পরে শেয়ার দেবো। আচ্ছা, তুমি লেখো আচ্ছা। ভিজুয়াল হায়ারার্কি। হ্যাঁ, লিখতেছি, একটু wait। হ্যাঁ। ওকে, ভিজুয়াল হায়ারার্কি, ভিজুয়াল হায়ারার্কি হচ্ছে 5 প্রকার, ভিজুয়াল হায়ারার্কি 5 প্রকার। 5 ধরনের হয় সাধারণত। এটা বেশিও হতে পারে, কিন্তু আমরা সাধারণত অ্যাপ্রক্সিমেটলি আমরা 5 প্রকার হিসাব করে ধরবো। আচ্ছা। নাম্বার 1, হুম। ব্যালেন্স। ওকে, হ্যাঁ, তারপর? আমার স্ক্রিনটা একটু দেখো, হ্যাঁ, দেখতেছি। এটা একটা বক্স না? হুম।
দেখো এখানে একটা জিনিস দেখো, এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা এভাবে করতে পারি। মানে একটা জিনিসকে জাস্ট এভাবে তুমি করতে পারো, বা এটাকে এভাবে তুমি সাজাই দিলা, বা এভাবে তুমি সাজাই দিলা, এটাকে এই পাশে দিলা, তুমি এভাবে করতে পারো। এখন বলো তো রানী, যে মানে কোনটা তোমার কাছে বেটার মনে হচ্ছে? আমার এটা আমরা কাছে বাদ দিই। লাস্ট একটা, আচ্ছা, দুইটার মধ্যে সেকেন্ডটা। এইটা না? ওকে, গ্রেট। এই জিনিসটাকে বলে ব্যালেন্সিং, অর্থাৎ তোমার ডিজাইন এবং কন্টেন্ট অনুপাতে তোমাকে এমন ভাবে একটা ডিজাইনকে সাজায় ফেলতে হবে যেন তোমার ব্যালেন্সিংটা মেইনটেইন হয়। আমি কি ক্লিয়ার বোঝাতে পারছি? হ্যাঁ, এটা বুঝতে হলো পারি। ব্যালেন্সিং এর প্রথম একটা শর্ত। অর্থাৎ আচ্ছা। আমার মানে কন্টেন্টটা তোমার হচ্ছে, আমি গোল্ডেন রেশিও নামে তোমাকে একটা জিনিস দেখাবো এখন। কি নাম বলো তো? গোল্ডেন গোল্ডেন রেশিও। রেশিও। এটা তুমি খাতায় লেখা রাখবে, এটা তুমি নিজে নিজে রিসার্চ করবে এবং এটা দেখবা। আচ্ছা। খাতায় লেখা রাখো গোল্ডেন রেশিও। এটা গোল্ডেন রেশিও অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, এই গোল্ডেন রেশিওটা হ্যাঁ সবসময় যে মেনটেন হবে তা না। আচ্ছা। তবে সব মানে প্রায় সময় তোমাকে চেষ্টা করতে হবে গোল্ডেন রেশিও মাফিক তোমাকে ডিজাইন করা। অর্থাৎ তুমি একটা আহ, ইয়ে দেখো, এটা দেখো, এই যে দেখো ভিতরে একটা দাগ আছে না, দেখছো? হ্যাঁ, হ্যাঁ। দেখো, অর্থাৎ তোমার এই দাগ অনুযায়ী দেখো কোন পাশে ভারী, কোন পাশে হালকা। আবার দেখো এটাতে দেখো, ওই দেখো এই গোল্ডেন রেশিওটা সম্ভবত ভুল আছে, আমি কি জানি না। তবে তোমার যেখানে যে মানে এরকম ভিজি ভিজি আছে, এই পাশে লোড বেশি, এই পাশে লোড কম, বুঝছো? মানে এক হ্যাঁ, পাশে বুঝতে পারছি। লোড বেশি, এক পাশে লোড কম। এখন এই গোল্ডেন রেশিওটা অধিকাংশ সময়ে তোমার ব্যালেন্সিংটা স্যাটিসফাই করে না। তুমি দেখো অ্যাপের ক্ষেত্রে দেখো, দেখছো গোল্ডেন রেশিও কিভাবে মিল করছে? হুম। উপরের দিকে ভারী জিনিস রাখছেন, নিচে হালকা। হ্যাঁ, আবার দেখো এই যে দেখো কোথায় কিভাবে কি গোল্ডেন রেশিও মিলাইছে। সো তোমার এই গোল্ডেন রেশিওটা না, এটা এটা আমি একদিনে কিভাবে মাথায় মেটাবো? এটা একদিনে মাথায় আসবে না ভাই। এটা তোমার আস্তে 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 বিভিন্ন ডিজাইন দেখতে দেখতেই না তোমার মাথার মধ্যে একটা থিম অটোমেটিক মানে জেনারেট হয়ে যাবে। অর্থাৎ তুমি আচ্ছা। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, জাস্ট এইটুকু, এইটুকু, হুম। জাস্ট এইটুকু, এইটুকু, বুঝছো? মানে এটা আমার মনে মনে হয় রাখ। এটা যখন রিয়েল কাজ করব তখন আমাকে বায়ার বলে আহ, দিবে কোনটা ইম্পর্টেন্ট, আমি ওই না, অনুযায়ী তোমাকে সাজাবো। কন্টেন্ট দিয়ে দেবে, তোমাকে কন্টেন্ট দিয়ে দিবে। কন্টেন্ট যদি বায়ার সাজায় দেয় তাহলে ঠিক আছে, না সাজায় দিলে তোমাকে গোল্ডেন রেশিও অনুপাতে ডিজাইন করাটা বেটার। ঠিক আছে? হুম। তখন আমার মনে হয় বায়ারের সাথে কথা বলে নিলে আমি বুঝতে পারবো কোনটা সেটা তুমি ইম্পর্টেন্ট। তোমার কিভাবে ইয়ে করবে, কারণ আমি এখন পর্যন্ত বায়ার এই গোল্ডেন রেশিও ব্যাপারে আমি বাইরের সাথে কখনো আমি কথা পার্সোনালি কথা বলি নাই। আহ, না, কারণ না, আমি এটার কথা বলতেছি না, কারণ গোল্ডেন রেশিও বসাবে কিভাবে? যেখানে ভারী জিনিস দিবে আর পাতলা জিনিস দিবে, মানে হালকা জিনিস দিবে, এখানে তো ইম্পর্টেন্ট জিনিস দিবে, তাই না? নাকি? আচ্ছা, এই ব্যালেন্সিং যারা পারে তার গোল্ডেন রেশিও পারে। আচ্ছা। এখানে গোল্ডেন রেশিও মিলাও তুমি, এদিক থেকে ঘুরাও। হুম। হুম, এটা বামে হইলো, বামে ভারী জিনিস, আর এই পাশে। হুম। এখানে তো আমার গোল্ডেন রেশিও হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে এখানে।
তো এখন বিষয়টা হচ্ছে কি যে মানে গোল্ডেন রেশিওটা মেনটেন করার চেষ্টা করবা। ডিজাইনের ক্ষেত্রে গোল্ডেন রেশিওটা একটা যখন ইউআই ইউএক্স ডিজাইনার যখন ডিজাইন করে, হ্যাঁ, হুম হুম তখন ও এই জিনিসের জন্য আসলে কারো কাছে ওইভাবে মনে হয় না দেখা সাক্ষাৎ করে, কারণ তারা এগুলো মানে প্র্যাকটিসের মধ্যে এই জিনিসগুলো তাদের মাথার মধ্যে অটোমেটিক জেনারেট হয়ে যায়। আর আচ্ছা। যার মাথার মধ্যে জেনারেট হয় না তাকে আসলে কোনোদিন কাজ দেবে না কেউ, কারণ সে আসলে ডিজাইনই জানে না। বুঝতে পারছি। আর একটা ইউএক্স ডিজাইনার যদি সে নিজে না জানে যে কোন কন্টেন্টের প্লেসমেন্ট কোথায় রাখতে হবে, তাহলে তো গ্রাফিক ডিজাইনারকে দিয়ে তো কাজ উঠায় নিত। হুম অ্যাজ এ ইউএক্স ডিজাইনার ইউ হ্যাভ টু নো অল দ্য কনসেপ্টস অফ ব্যালেন্সিং, অথবা তোমার বলতে পারো যে কিভাবে একটা কন্টেন্টকে রিপ্রেজেন্টেবল করা যায়। দ্যাটস ইট। আমি কি ক্লিয়ার বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে কালারের বিষয়টা আসতেছে, হ্যাঁ। হুম কালারের ক্লাসটা যদি করে থাকো, আই থিঙ্ক কন্ট্রাস্ট নিয়ে আর এরপরে থিওরিটিক্যাল কিছু পড়তে হবে না তোমার। যখন আমি প্র্যাকটিক্যাল কাজে যাব তখন আমরা ফিনিশিং দেবো, আচ্ছা। কারণ এখন এটা কালারে কাজ না করা পর্যন্ত তুমি কন্ট্রাস্ট এই সমস্ত কিছু আসলে বুঝবা না। হুম আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যালাইনমেন্ট, হ্যাঁ। আমি একটু লরেন্ট টেক্সট নিয়ে আসি। সেকেন্ডে তাহলে কি চাইতেছে? অ্যালাইনমেন্ট। থার্ডে হচ্ছে অ্যালাইনমেন্ট। দে। সেকেন্ডে কি গোল্ডেন রেশিও? না, গোল্ডেন রেশিও সেকেন্ডে কি ছিল? না, আপনি ব্যালেন্সের পরে তো ইয়েটাই বললেন, অ্যালাইনমেন্টই আমি তো বললেন। ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমি কন্ট্রাস্ট কন্ট্রাস্ট, বলছি। সরি, কন্ট্রাস্ট। আর ব্যালেন্সিং এর বেটার বোঝার জন্য আমি গোল্ডেন রেশিও বলছি। হুম, আমার সো গোল্ডেন মিস্টেক। রেশিওটা ব্যালেন্সিং এর ক্ষেত্রে, আর গোল্ডেন রেশিওটা এটা জেনে রাখা ভালো, তাহলে ডিজাইনের মানে ব্যালেন্সিংটা খুব সুন্দর হয়। আর এই হুম ব্যালেন্সিংটা তোমাকেই করতে হবে। এই কিভাবে করবে, এখন তোমাকে বিভিন্ন ডিজাইন রিসার্চ করতে হবে, ডিজাইন দেখতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। আমি এখন যদি বলো যে আমাকে কিছু দেখায় দেন, আমি শুধু এটা বলবো যে ভাই গুগলে গিয়ে গোল্ডেন রেশিওটা সার্চ করে তুমি দেখো যে এরা কিভাবে প্লেসমেন্ট করছে। আর হুম যদি হুম বলো ভাই আপনাকে কাজ করায় দেখাতে হবে, আমি প্রথম দিন যে অ্যাপের ডিজাইনটা করছিলাম ওই অ্যাপটা গোল্ডেন রেশিও ওয়াইজ করা আছে। মানে সেকেন্ড দিন যে অ্যাপটা ডিজাইন করছিলাম ওইটা, তারপরে ফার্স্ট দিন যে হচ্ছে ল্যান্ডিং পেজে ডিজাইন করছে ওইটা, ওগুলা গোল্ডেন রেশিও অনুপাতেই করা আছে। অ্যান্ড আমি যে এরপরেও যদি স্ক্রিনগুলো করছি এগুলো তো গোল্ডেন রেশিও আকারই আছে মনে হয়। মোটামুটি গোল্ডেন রেশিও ওয়াইজ তো মিল করা আছে, তবে সব ক্ষেত্রে গোল্ডেন রেশিও মেলে না। এখন হুম তুমি যদি বলো যে আচ্ছা, ভাই মানে কোনটা, মানে কোন পয়েন্ট বা কোন চ্যাপ্টারটা বা কোন সাইটটা বেশি ইম্পর্টেন্ট আমার ডিজাইনে, এটা আমি বুঝবো কিভাবে? অ্যাকচুয়ালি একটা ইউআই ইউএক্স ডিজাইনার হতে গেলে ওটা বুঝতে হবে তোমাকে। আচ্ছা। এটা এটা একদিনের ব্যাপার না। কোন সাইটটা এটা কি বেশি ইম্পর্টেন্ট থাকে, মানে ইউজারদের চোখে পড়ে? উপরের গোল্ডেন দিক নাকি? রেশিওটাকে প্লেস করবা। না, গোল্ডেন রেশিও বাদে আমি বলতেছি, ধরেন একটা নর্মাল ইউজার তার গোল্ডেন রেশিও বোঝে না। উম, ওদের প্রথমে অ্যাপটা ওপেন করার পর কোন দিকে চোখ যায়? উপরের দিকে বেশি ফোকাস করে না নিচের দিকে? ইউজারের ক্ষেত্রে কি বললো তুমি? বললাম ইউজারের ক্ষেত্রে, ইউজাররা যখন অ্যাপ প্রথম ওপেন করে তখন ওরা কোন দিকে বেশি ফোকাস করে, উপরের দিকে না নিচের দিকে? অ্যাপে মোটামুটি তোমার যে কোনো একটা পাশে, মানে যেখানে ইনফরমেটিভ সেকশন তুমি রাখবা সেখান থেকেই তোমার ইউজারের ফোকাস পয়েন্টটা হবে।
আচ্ছা। ইনফরমেশন ইনফরমেটিভ সেক্টর, কখনো বা নিচে, কখনো বা উপরে, কখনো বা মাঝখানে। তুমি মাথায় রাখো, তোমাকে রিসার্চ করতে হবে ভাই, গোল্ডেন রেশিও নিয়ে রিসার্চ করতে হবে। আর তুমি এই যে এই রেশিওটা, এটাকে বলে গোল্ডেন রেশিও। হ্যাঁ, এই যে হ্যাঁ, যে হ্যাঁ। দাগটা দেখতেছো না, দা এটাকে গোল্ডেন রেশিও বলে। যে পাশে হুম, হিজিবিজি বেশি আছে, অর্থাৎ এই পর্যন্ত, এটা ধরো মানে ভারী সেকশন, এটা হলো পাতলা সেকশন। হ্যাঁ, তো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমি এটাকে যদি আমি রিভার্স করি, উল্টা পাশে দিই, তাহলে এই ইমেজগুলো এই পাশে যাবে, এই জিনিসটা এই পাশে আসবে। সো হ্যাঁ, আমাকে একটা গোল্ডেন রেশিও মেনটেন করে কাজ করাটা বেটার। বলতেছি বলতেছি না যে এটা কনস্ট্যান্ট, অসম্ভব, এটা কনস্ট্যান্ট না। এভাবে কাজ করাটা বেটার, কাজ করলে কাজের একটা ফিনিশিং ভালো আসার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা। আর কিছু মানে প্রায় 90% অ্যাপই প্রায় গোল্ডেন রেশিও মেনটেন করে। এই যে দেখো, এটাই তুমি গোল্ডেন রেশিও হিসেবে হিসাব করো। এখান থেকে দাগ টেনে এখানে হিজিবিজি করো, দেখো এই পাশে কন্টেন্ট, এই পাশে। হুম, এটা ডানের দিকে হইলো আপনার ভারী জিনিস। আবার এই যে এখানে এসে দেখো, এই যে এইটা দেখো খারাপ এটা। হবে। উপরের হ্যাঁ, দিকে পাতলা জিনিস, নিচের দিকে ভারী। ভারী। এই আর কি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। স্ক্রিন দেখলে এখন মাথায় আসবে, বুঝতে পারবো। এখন বারবার রিসার্চ করবে, রিসার্চ করলে তোমার জন্য ভালো, না করলে আমার কোনো ক্ষতি নাই। করতে হবে। মাসের পর মাস আমার কাছে পড়বা, আমাকে টাকা দিবা। হুম। আচ্ছা, অ্যালাইনমেন্ট তো বোঝো, এই যে দেখো হ্যাঁ, অ্যালাইনমেন্ট বুঝি। এটা। হ্যাঁ, অ্যালাইনমেন্ট হচ্ছে তোমার 3 নাম্বার পর্যায়ে আছে। আচ্ছা, অ্যালাইনমেন্টের আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি জানো? অর্গানাইজড বা অর্গানাইজেশন। অর্গানাইজ, টেক্সট অর্গানাইজ বা অবজেক্ট অর্গানাইজ। আচ্ছা। আচ্ছা, এখন আমি কয়েকটা কাজ করি। হ্যাঁ, হুম। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। এখন একটা জিনিস তুমি খাতায় লেখো, প্রক্সিমিটি, PROXIMITY, প্রক্সিমিটি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রক্সিমিটি মানে হচ্ছে কি, আমরা এই পর্যন্ত আমরা কি কি শিখছি? ব্যালেন্সিং শিখছি, কন্ট্রাস্ট শিখছি। হুম, হ্যাঁ, কি শিখি নাই? হ্যাঁ, হ্যাঁ, অ্যালাইনমেন্ট আচ্ছা, শিখলাম। অ্যালাইনমেন্ট শিখছি। So, এখন আমরা প্রক্সিমিটি শিখবো। হোয়াট ইজ প্রক্সিমিটি? প্রক্সিমিটি, হ্যাঁ। আচ্ছা, খুব আনন্দের কথা। So, এই জিনিসটা তুমি বুঝতে পারতেছো? এখানে মানে রেক্ট্যাঙ্গেল আছে, আর এখানে হচ্ছে সার্কেল আছে, আছে না? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা তোমার কি ভালো লাগতেছে দেখতে? না। আচ্ছা, আমরা যদি এই কাজটা যদি করতাম, ধরো এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিই, মেইনটা রেখে দিই। আচ্ছা, রেখে আমি এটাকে আমি এইভাবে সাজাই। এখন বলো তো, কোনটা তোমার কাছে অর্গানাইজড মনে হচ্ছে? লাস্টে যেটা করলাম।
কোনটা ভালো লাগতেছে? এখন ওই লাস্টের দুইটাই। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, যে হুম হুম একটা ডিজাইনকে ব্যালেন্সিং, গোল্ডেন রেশিও, কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট এগুলা মেইনটেইন করে সাজানোর যে মানে স্টেজটাকে আমরা প্রক্সিমিটি করব। অর্থাৎ আউলা ঝাউলা আইটেমগুলোকে আমরা সুন্দর করে অর্গানাইজড করব, কারণ আমরা অ্যালাইনমেন্ট শিখছি, আমরা কন্ট্রাস্ট শিখছি, আমরা ব্যালেন্সিং ব্যালেন্সিং। শিখছি। সো হুম এখন আমাদের কাজ হচ্ছে এই বিষয়গুলোকে অর্গানাইজড করা। অ্যান্ড প্রক্সিমিটি এটাই আমাদেরকে শেখায় যে তুমি সবসময় চেষ্টা করবা তোমার ডিজাইনকে ওয়েল ডেকোরেটেড করার। হ্যাঁ কারণ এমন কিছু করে ফেলো না যে যে ডিজাইনটা একটা ইউজারের ব্রেন মানে ব্রেনের উপর প্রেসার দেয়। অ্যান্ড এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে হোয়াইট স্পেস। হ্যাঁ বুঝতে কি পারছি। হোয়াইট স্পেস। বা বা হোয়াইট স্পেসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্রিদিং স্পেস। ব্রিদিং স্পেস ব্রিথিং স্পেস। মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা, ব্রিদিং স্পেস। সো তোমাকে ডিজাইন সবসময় এত সুন্দর করে করতে হবে যে আমার ডিজাইনে যেন ব্যালেন্সিংটা ঠিকঠাক থাকে, কন্ট্রাস্টটা ঠিকঠাক থাকে, অ্যালাইনমেন্ট বা প্রক্সিমিটি বা সবকিছুর সমন্বয়টা করে আমার ডিজাইনটাকে ফাইনালি এসে হোয়াইট স্পেসিংটার উপর একটা সুনজর দিয়ে আমার ডিজাইনের ফিনিশিং পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতেই হবে। এন্ড হুম দ্যাট ইজ আওয়ার মিশন। এটাকেই বলে ভিজুয়াল হায়ারার্কি। ঠিক আচ্ছা। আছে, যেহেতু আমরা ইউআই ডিজাইন করতেছি সেহেতু আমাদের এই ইউআই এর থিওরিটিক্যাল বিষয়গুলো আমাদের জেনে রাখাটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ আচ্ছা, এখন তোমার একটা গল্প হিসেবে তুমি যদি চিন্তা করো, সেটা হচ্ছে যে তোমার ডিজাইনটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন তোমার ডিজাইনটা যেন একটা ইউজারের মানে গল্পকে যেন রিপ্রেজেন্ট করে। ঠিক হুম আছে, বুঝলাম। দ্যাটস ইউর মিশন, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু না। আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? না, চলতেছে। সো এখন আমাদের আহ, যে বিষয়টা আমাদের না শিখলেই না, হুম, একটু লিখে নাও। হুম ডিজাইনের ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতেই হবে, অর্থাৎ আহ, মানে যে সংক্রান্ত বিষয়গুলো আমার না জানলেই না, সেটা হচ্ছে যে তোমার, আচ্ছা লেখার দরকার নেই, এটা গল্প হিসেবে ধরে নাও যে তোমার একটা ডিজাইন করার সময় তোমাকে তোমার মানে রিসার্চ ডকুমেন্ট থেকে বলো বা যেটা থেকেই বলো, তোমাকে আহ, চিন্তা করতে হবে যে আমি যে ডিজাইনটা মানে করার ট্রাই করতেছি, এটা কি আসলে কি আমার ইউজারের প্রবলেমটাকে এক্সপ্লোর করে সেটাকে কি সলভ করার চেষ্টা মানে মানে করছে কিনা, বা আদৌ কি এটা দিয়ে কি আমার ইউজারের প্রবলেম সলভ হবে কিনা, বা আচ্ছা। এই ইনোভেশন অপরচুনিটিস গুলা যেগুলো আমি চিন্তা করতেছি এটাকে আদৌ কি মানে আমার ইউজারদের কে কেন্দ্র করে করা হচ্ছে কিনা, বা সলিউশন যেটা আমি চিন্তা করতেছি, যে সলিউশনটা আমি মানে মাথায় আনতেছি, সেই সলিউশনটা কি আদৌ কি মানে কোনো বেটার কোনো রেজাল্ট ক্যারি করবে কিনা, বা হুম আমার যে আইডিয়াগুলো জেনারেশন করে আসছি সে আইডিয়াগুলো কি আদৌ কি ভ্যালিড কিনা,
এ সংক্রান্ত বিষয়গুলো আমাকে মাথায় রেখে ডিজাইন করাটা উচিত। কারণ আচ্ছা। দিন শেষে ইউএক্স এর যত রিসার্চ আছে এগুলো কিন্তু চেঞ্জেবল, এগুলো কিন্তু চাইলে তুমি ডকুমেন্টেশন আপডেট করতে পারবে, কিন্তু একটা ইউআই যখন লঞ্চ হয়ে মানে লঞ্চ করে ফেলবা এরপরে আসলে চেঞ্জ করাটা ততটাই টাফ যতটা আসলে আমরা চিন্তাও করতে পারবো না। সরি। সো তোমাকে আসলে একটু চৌকস হয়ে ডিজাইনটা করা উচিত, এবং ডিজাইনটা করার সময় অবশ্যই মানে ভিজুয়াল হায়ারার্কিটা তোমাকে খুব সুন্দর করে মেইনটেইন করতে হবে। মেনটেন করাটা বুদ্ধিমানের কাজ। তাছাড়া আসলে ডিজাইন করে তো খুব এক ডিজাইন তো সবাই করতে পারে ভাই, হ্যাঁ, সবাই তো ডিজাইন করতেই পারে, পারে না? হ্যাঁ পারে তো। ওকে, সো ডিজাইনিং এর সময় তোমার যে বিষয়টা মাথায় মানে এক সময় তোমার চলে আসবে যখন আমরা রিয়েল লাইফ কেস স্টাডিতে আমরা যখন পা দেবো, অর্থাৎ আমার সাথে ওই সময় না আমি একদম মানে রিয়েল হাতে কলমে কিভাবে একটা কেস প্রিপেয়ার করব বা কিভাবে একটা কেস স্টাডি রেডি করবো একদম মানে ইউটিউবে যেভাবে ভিডিও দেখো না বিভিন্ন হুম। ওই রকম করে আমি একদম রিয়েল ইয়েতে আমি তোমার হচ্ছে শেয়ার করে করে আমি কাজগুলো করবো এবং তোমরা সেটা দেখবা। আচ্ছা। মানে কিভাবে বিগিনার থেকে এন্ড পর্যন্ত একটা জার্নি শুরু করব, কিভাবে প্রবলেম গুলাকে সামারাইজ করব, ইন্ট্রোডিউস স্টেজ তৈরি করব, গোয়িং বোর্ড তৈরি করব, ক্লাইম্যাক্স ক্রিয়েট করে ফেলবো, তারপর ন্যারোইং ডাউন করব, মানে আমার প্রবলেম স্টেটমেন্ট গুলোকে ন্যারোইং ডাউন করব বা কনক্লুশন পর্যন্ত কিভাবে আমি ধাপে ধাপে আমি মানে নিজেকে একদম লাস্ট কিনারা পর্যন্ত নিয়ে গিয়ে দাঁড়া করাবো, সে পর্যায় পর্যন্ত আমরা ধাপে ধাপে শিখবো। এবং এই ধাপের ভিতরে আমাদেরকে যেমন মানে খুব মানে ক্রিটিক্যালি বলতে পারো বা খুব ইন্টারেস্টিংলি বলতে পারো যে তোমার প্রবলেম এক্সপ্লোরেশন আইডিয়াটা তোমাকে জানতে হবে যে আমি যে ইউআইটা করতেছি, ওকে দ্যাটস গ্রেট, আমি খুব ভালো ইউআই ট্রাই করতেছি বা প্র্যাকটিস করতেছি, আচ্ছা আমি তো একজন না আরেকজনের ডিজাইন দেখেই তো তৈরি করতেছি আমি একটা হুম। ইউআই, কিন্তু আমার ইউআইটা কেন বেটার হবে বা আমার ইউআইটাই কেন ঠিক হবে? যদি আমি প্রবলেম এক্সপ্লোরেশন অর্থাৎ আমার ইউএক্স এর স্টেপগুলো যদি আমি ভুল নিয়ে থাকি বা আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে ইউআইতে গিয়ে না শুধু ডিজাইনই করা হবে, সেটা আসলে জনকল্যাণমূলক বা দ্যাট নট উইল বি দ্য সোসাইটাল প্রোডাক্ট এনিমোর। জাস্ট ওটা একটা আচ্ছা। সুন্দর একটা ডিজাইন হবে যে ডিজাইনটা মিনিংলেস। রিসার্চ হুম। করা বা কম্পিটিশন অ্যানালাইসিস করা বা ইউজার জার্নিগুলোকে চিন্তা করা যে আমার একজন ইউজার কিভাবে এই সফটওয়্যারের জার্নিটা করবে, কোথাও কি সে প্রবলেম ফেস করবে কিনা, তার মানে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল হবে কিনা, তাই না? হুম। অর্থাৎ হুম। আমাদের চারিপাশে আহ, এত ডিজাইন এত ডিজাইন থাকা সত্ত্বেও আজও কেন ইউআই ডিজাইনারকে হায়ার করা হয়? বিকজ অফ ডিজাইন করা খুব একটা মানে কঠিন বিষয় না, কিন্তু মিনিংফুল ডিজাইন করা ততটাই কঠিন যতটা আসলে আমাদের চিন্তা মানে চিন্তা শক্তির বাইরে। হুম, হুম। এবং রিসার্চ গুলাকে অর্গানাইজ করা, ইউজার প্রোফাইল তৈরি করা, তারপরে ফিচার গুলোকে প্রায়োরিটাইজ করা এবং ডিফাইনিং দ্য পারফেক্ট ইউজার রিকোয়ারমেন্টস গুলাকে আইডেন্টিফাই করা এবং ডিজাইন আইডিয়া গুলাকে এক্সপ্লোর করা বা ইনফরমেশন আর্কিটেকচার, ইউজার ফ্লো, ওয়্যার ফ্রেম টেস্টিং, ফিডব্যাক, ডিজাইন রিভিউ, বা তুমি বলতে পারো যে প্রোটোটাইপ টেস্ট, অ্যাডজাস্টমেন্ট, ফাইনালাইজিং, এবং মানে একটা প্রোডাক্ট লঞ্চিং এর আগ পর্যন্ত প্রচুর ফাংশনালিটি থেকে থাকে। হুম। সো আমাদেরকে আসলে মাথায় সবসময় রাখতে হবে যে আমি তো ইউআই করতেছি, গ্রেট, খুব ভালো, কিন্তু আদৌ আমার ইউআইটা কি পারফেক্ট প্রবলেম এক্সপ্লোর করেই কি আসছে, না শুধু আমি ডিজাইন করতেছি এটাই আমার ডেস্টিনেশন? বিকজ ফাইবার, আপওয়ার্ক বা যেখানেই বলো না কেন, একটা বায়ার তোমাকে টাকা দেবে একটা ডিজাইন করার জন্য, অবশ্যই তার প্রবলেমকে মানে প্রবলেম হয়েছে বা তার প্রবলেম আছে বা তার রিকোয়ারমেন্ট আছে বলেই কিন্তু তোমাকে একটা কাজের অর্ডার দেবে বা তুমি সেই
কাজের মাধ্যমে একটা রেভিনিউ আর্ন করে ফেলবো। হুম অবশ্যই একটা প্রবলেম। সো অ্যাকচুয়ালি আমাকে যে প্রবলেমটা দেয়া হচ্ছে সে প্রবলেমটা কি যথোপযুক্তভাবে এক্সপ্লোর করা হয়েছে কিনা সেটা আমাকে জেনেই ডিজাইনটা শুরু করতে হবে, আদারওয়াইজ আমার ডিজাইন করতে করতে পাগল হয়ে যাব, কোনো রেজাল্ট আসবে না। হ্যাঁ হ্যাঁ ওকে, সো ওয়্যার ফ্রেম আমরা কেন করছি এতদিন? ওয়্যার ফ্রেম করছি দুইটা কারণে, যে ডিজাইন এক্সপ্লোরেশন পার্টে গিয়ে হ্যাঁ রাফ স্কেচ করার জন্য ওয়্যার ফ্রেমটা খুব জরুরি একটা প্রয়োজনের মানে প্রয়োজনীয় ইকুইপমেন্টের মধ্যে বা প্রয়োজনীয় স্কিলের মধ্যে পড়ে যায়। সো আমরা আচ্ছা এতদিন যা করছি করছি সমস্যা নাই, আমরা আপকামিং সেশনগুলোতে ওয়্যার ফ্রেমগুলোকে মানে একদম প্রফেশনালি করব, আরো সুন্দর করে করব। ঠিক আছে? হুম বিকজ দিন শেষে রনি, হ্যাঁ হ্যাঁ তোমাকে আসলে হায়ার করা হবে একটা প্রবলেমকে সলিউশন স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ এই সেটাই। আচ্ছা, এখন আমি জাস্ট কিছু লর মানে আদ্যপান্ত এতটা আমি বলবো না, জাস্ট মানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, ফিটস ল, ফিটস ল, হুম এই ফিটস লর মূল বিষয়টা আমি জাস্ট শুধু বলে যাচ্ছি। ল গুলো আমি এখন মুখস্থ করাবো না, কারণ ল গুলো মুখস্থ করানোর মতো এখনো সময় আসেনি বা অতটা প্রয়োজন পড়বে না এখন। আমরা আচ্ছা জাস্ট এতটুকু জেনে রাখবো যে ডিজাইন অ্যান্ড সাইজ, হুম হুম ডিজাইন অ্যান্ড সাইজ, এই একটা ডিজাইনের ভিতরে, সরি ডিজাইনের, সরি, ডিস্টেন্স অ্যান্ড সাইজ, হুম ডিস্টেন্স অ্যান্ড সাইজ, সাইজ হ্যাঁ অর্থাৎ ফিটসলর প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে কি, যে তুমি যে ডিজাইনটা মানে করার ট্রাই করতেছো বা মানে করে ফেলছো বা করবা, সেই ডিজাইনটার যেন ডিস্টেন্স এবং মানে প্রতিটা ইকুইপমেন্টের সাইজগুলা যেন মানে ওয়েল গ্রুমড হয় বা ওয়েল মানে প্রক্সিমিটি সম্পন্ন হয়। অর্থাৎ ফিটসল টোটালটা প্রক্সিমিটির উপরে বেস করে বলতে পারো তুমি, বিকজ সে আচ্ছা যেমন ডিস্টেন্সের কথা বলতেছে, সে সাইজের কথাও বলতেছে। ঠিক আছে? হুম তো হুম তুমি তোমার ডিজাইনে অবশ্যই ডিস্টেন্স এবং সাইজ এই দুইটা বিষয়কে মাথায় রেখে ডিজাইনে যখন তুমি মানে মুভ করবা, সেক্ষেত্রে ফিটস ল তুমি বলতে পারো যে ইয়েস, ফিটস ল স্যাটিসফাই। আচ্ছা এক্স ল হচ্ছে কি, যে মানে তোমার মানে ডিসিশন মেক করার ক্ষেত্রে যেন ফাস্ট ডিসিশন নিতে পারে তোমার ইউজার, এটা তোমাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে? আচ্ছা মানে ডিসিশন মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ফাস্ট ডিসিশন মেক করার বিষয়টা আসলে হিগস ল বলে রাখছে। এবং আচ্ছা এরপরের বিষয়টা হচ্ছে মিলার্স ল। তুমি ফিটস ল, ইনফরমেশন হিগস দাও। ল, মিলার্স ল না? মিলার্স ল, হ্যাঁ। মিলার্স আচ্ছা লর প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে কি, যে তুমি অবজেক্ট রাখো ওয়েল, বাট মানে সর্বোচ্চ 7টা মানে 7-এর বেশি অবজেক্ট কখনো রাখার চেষ্টা করো না। বিকজ একটা মানুষ 7টা পর্যন্ত তাদের ওয়ার্কিং মেমোরিতে মনে রাখতে পারে। অর্থাৎ তুমি হোম মেনু এত বড় বানায় ফেলছো যে 20-30 আইটেম, ওটা আসলে একটু পাগলামির মধ্যেই পড়ে। সো সবসময় না হলেই না, 7টার বেশি তুমি কখনো চেষ্টা করো না। আচ্ছা এই মিলার্স লর প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমি আমার ডিজাইনে অবজেক্ট বলি বা মেনু আইটেম বলি বা যেটাই বলি না কেন, সর্বোচ্চ 7 পর্যন্ত আমি যাব। তবে যতটা কম রাখা যায়, যতটা মিনিমাল রাখা যায় ততটাই বেটার। মানে একটা যদি এর স্ক্রিনে? একটা স্ক্রিনে না, তুমি হচ্ছে এখানে অবজেক্টের কথা বলতেছি, মানে একটা স্ক্রিনে না, একটা অবজেক্ট বলতে, ও আচ্ছা আমার বলতে একটু ভুল হয়েছে। আহ, বলতে পারো যে তোমার একটা নেভিগেশন মেনু আছে না, হুম ওই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হ্যাঁ হ্যাঁ এগুলো লেখো না, ওখানে হ্যাঁ 7-এর বেশি আইটেম দিও না। বা আচ্ছা তুমি ফিচার সেকশনে গিয়ে 7-এর বেশি আইটেম দিও না, যত কম পারো ততটাই বেটার। বুঝছো? আচ্ছা প্রতিটা সেকশনে 7-এর বেশি দেওয়ার প্রয়োজন নাই, দিও না। হুম বুঝতে দিলে পারছি। আসলে মিলার স্লটে স্যাটিসফাই হয় না।
আর জ্যাকবস ল হচ্ছে কি জানো? লিঙ্কডইনে কয়টা দিছে দেখি? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টাই দিছে ওরাও। কি? আচ্ছা, যাই হোক, আমরা ওগুলা মানে পার্সোনাল এক্সপেরিয়েন্সটা আমরা পরে করবো, হ্যাঁ? এখন এর আচ্ছা। বেশি তুমি দিতে পারো, কিন্তু এগুলা মিলার্স ল এটা বলে গেছে যে তুমি ৭টার বেশি দিও না, কারণ ৭টার বেশি মানুষ ওয়ার্কিং মেমোরিতে মনে রাখতে পারে না, হ্যাঁ। বা অনেক হার্ড বা অনেক টাফ হয়। সবাই যে পারে না তা না, তুমি হয়তো ২০টা মনে রাখতে পারো, আমি ৫টা মনে রাখতে পারি, আরেকজন ৬টা মনে রাখতে পারে, আরেকজন ৪টা। সো এটা হুম। ম্যান টু ম্যান এই বিষয়টা ভ্যারি করে। আর এরপরে যে বিষয়টা হচ্ছে কি জ্যাকবস ল। আচ্ছা। জ্যাকবস ল হচ্ছে কি যে মানুষ আসলে অন্যের সাইট থেকে প্রভাবিত হয়ে কিন্তু তোমার ওয়েবসাইটে আসবে বা তোমার অ্যাপটা ইউজ করবে। হুম। বিকজ আমি যদি সহজ ডট কম এর মতো একটা টিকিট তৈরি করার মানে টিকিট সেলিং এর ওয়েবসাইট লঞ্চ করি, মানুষ সহজ ডট কম এর ইউজাররাও কিন্তু আস্তে আস্তে আমার দিকে আসবে, যদি আমি মানে সহজ ডট কম থেকে বেটার সার্ভিস প্রোভাইড করি, বা আমি একটু আপগ্রেডেড হই, বা আমি মার্কেটিং করি, বা সামহাও আমার কাছে লোক আসবে। অর্থাৎ একটা অনলাইনে টিকিট বিক্রির ওয়েবসাইটটা আর ১০টা আরো ১০টা ওয়েবসাইটের মতোই হয়ে থাকে। হুম। ঠিক আছে? হ্যাঁ। অ্যান্ড ফাইনালি যে বিষয়টা আমাদের ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো, যে রিসার্চ মেথোডোলজি, হ্যাঁ, হুম। রিসার্চ মেথোডোলজি, এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, যে আমার প্রিন্সিপাল ক্রাইটেরিয়া বা বাজেট, এই সমস্ত বিষয়গুলো আমার কি ঠিকঠাক আছে কিনা। যেমন পার্টিসিপেন্ট ক্রাইটেরিয়ার ভিতরে তোমার পড়তেছে হচ্ছে কোয়ালিফিকেশনস বা ক্যারেক্টারিস্টিক্স বা রেলেভেন্ট বা ইনসাইটস। সো হুম। এগুলো বিষয় তোমার, যেমন কোয়ালিফিকেশন বলতে বোঝাচ্ছে যে তোমার ডিজাইনটা কতটা কোয়ালিফাইড হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝাচ্ছে যে তোমার ডিজাইনে তোমার চারিত্র মানে ডিজাইন চারিত্রিক বিষয়টা কতটা তুমি ফুটায় তুলতে পারতেছো, বা রেলেভেন্ট বলতে আমরা লাস্টে যে জ্যাকবস ল পড়ে আসলাম, যে হুম। আহ, সহজ ডট কম বলি বা বিক্রয় ডট কম বলি, সো আমি যে নিশের ওয়েবসাইট তৈরি করতেছি, সে ওয়েবসাইটটা যেন আরো ১০টা ওয়েবসাইটের মতোই হয়, হুম। বাট একই ধরনের ওয়েবসাইট হওয়া সত্ত্বেও কেন আমার কাছে ইউজার আসবে? বিকজ আই উইল প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস রেদার দেন আরো ১০টা ওয়েবসাইট। ইনসাইটস মানে এখানে আসলে মানে অভ্যন্তরীণ বিষয়গুলোকে তুমি খুব ভালোভাবে পর্যালোচনা করার বিষয়টাই তুমি এখানে উপস্থাপিত করতে পারো। এবং এরপরে যে বিষয়টা আস্তে আস্তে সেটা হচ্ছে বাজেট, হ্যাঁ, যে হুম। বাজেটের বিষয়ে এস্টিমেশন বলতে পারো, বা কম্পেনসেশন বলতে পারো, বা ইনসেন্টিভ বলতে পারো। সো এই এস্টিমেটের বিষয়টা এটা কি ফাইন্যান্সিয়ালও বলতে পারো, টাইমও বলতে পারো, কম্পেনসেশনও একই বলতে পারো, বা ইনসেন্টিভের ক্ষেত্রে ধরো তুমি বলতে পারো যে কেমন কি, মানে এখানে আসলে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো এখানে মানে তোলা হয়েছে। এবং লাস্ট স্টেজে এসে কন্ট্রিবিউশন, এবং কন্ট্রিবিউশনটা বলতে বোঝাচ্ছে যে তুমি ডিজাইনের তোমার কন্ট্রিবিউশনটা কেমন, এবং যদি পার্টিসিপেন্ট ক্রাইটেরিয়া বা বাজেট, এই দুটা বিষয় যদি তুমি আসলে একদম ক্লিয়ার হতে পারো, তাহলে মোটামুটি তুমি আসলে কাজের জন্য ওয়ার্ম আপ হয়ে তুমি কাজে মনোনিবেশ করার জন্য তুমি রেডি। সো বিষয়গুলো অনেকটাই বিক্ষিপ্ত মনে হতে পারে, বা অনেকটা কঠিন মনে হতে পারে, বা অনেকটা সহজ মনে হতে পারে। এই বিষয়গুলো আসলে কিছু নয়, এগুলো তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যখন তুমি তোমার মধ্যে মানে জেনারেট করে ফেলবা, বা তুমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করে ফেলবা, সো সেক্ষেত্রে না দেখা যাবে যে এই বিষয়গুলো না ঘুরে ঘুরে কাজে আসে। তবে আজকের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি ভিজুয়াল হায়ারার্কি। এটা তুমি যদি যেহেতু ডিজাইন করা শুরু করছো বা ইউআই ডিজাইন করার প্র্যাকটিস করতেছো, সো এখন থেকে ভিজুয়াল হায়ারার্কি অ্যান্ড গোল্ডেন রেশিওটা এখন থেকে আস্তে আস্তে দেখার চেষ্টা করো। অ্যান্ড হুম। অবশ্যই আমি দেখাবো, কারণ আমরা তো রিয়েল লাইফ যখন প্রজেক্টে যখন মুভ করব তখন আসলে এগুলো বিষয় রিয়েল লাইফ ভাবে দেখাবো, না দেখানোর তো কিছু নাই। কিন্তু এখন যেহেতু একদম। আমরা ডিজাইন করতেছি, এই বিষয়গুলো জেনে রাখলে হবে কি, যে তখন হঠাৎ সহজ করে হয়ে ডিজাইন যাবে। দেখতে দেখতে আমার মনে হলো এই এখানে তো প্রক্সিমিটির প্রবলেম আছে, এখানে কন্ট্রাস্টের প্রবলেম আছে,
হ্যাঁ, হুম। আর তুমি যখন মানে রিয়েল লাইফ কাজ করবে তখন তো আমরা তো এগুলো অ্যাপ্লাই করেই ফেলবো। আচ্ছা, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কি যে তোমার আমরা তো মোটামুটি ধরো অ্যাপ ডিজাইন শিখেই ফেলবো, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ শিখে ফেলবো। আচ্ছা, আমরা এর হ্যাঁ, উপর আমার একটু কাছে অ্যাপ দীর্ঘায়িত ডিজাইন খুব কঠিন মনে হইলো না, হইতেছে আমার।